শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হকের সঙ্গে আলাপচারিতা। প্রথমে আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রাঙ্গণে মোট 2 বাংলার নাট্যমেলা 2017। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে কলকাতার নিভা আর্টস প্রযোজিত নাটক ওরা 8 জন। নাট্যোৎসব চলবে 18 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদিউদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমাকে কি করতে হবে সেটা বলুন। তুমি না চাচিকে আরেকটু বোঝাও। আমি জানি কথাটা আমিও বলতে পারি, কিন্তু আমি যদি চাচিকে বলি তাহলে চাচি আসলে না বুঝে কষ্ট পাবে। হ্যাঁ, তুমি বলো হয়তো পাবে, কিন্তু কম। ওকে, তুমি প্লিজ একটু বলো না। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশর প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক জল রং। মেঘলা, তুমি কোথায় ছিলে? আমি কি পরিমাণ খুঁজেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? এখানে কেন আসছো? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্র সমালোচক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছি। প্রথমেই জানতে চাইছি, স্বাধীনতা পরবর্তী সময়ে যে চলচ্চিত্রের একটা আন্দোলন শুরু হয়েছিল এবং চলচ্চিত্রের যে সে সময়ে একটা গ্রহণযোগ্যতা ছিল এবং অবস্থান ছিল, পরবর্তীতে সেটা কি আছে? ইন্ডাস্ট্রি অর্থে যে প্রচুর মানুষ চলচ্চিত্র দেখছে কিনা এবং চলচ্চিত্র কারখানা যেটা সেটা সক্রিয় আছে কিনা, সে অর্থে বলবো যে আগের মতন সক্রিয় নেই। ব্যবসাটাও অতটা জোরদার নেই, বলা যায় এক ধরনের দুর্বলতা এবং মন্দার মধ্যেই রয়েছে। আর যদি বলেন যে চলচ্চিত্র আপনার শিল্প হিসেবে আর্ট অর্থে আর কি, বা বুদ্ধিভিত্তিক জায়গায় আগাচ্ছে কিনা, সেই জায়গায় বলা যাবে যে না, ঠিক অতটা পিছিয়ে নেই। এবং এখনকার যারা চলচ্চিত্র নির্মাতা তারা আগের চাইতে চলচ্চিত্রের ভাষাটা ভালো বোঝেন এবং চলচ্চিত্রের কিভাবে তুলে ধরতে হয় সেটা আরও অনেক ভালো জানেন। কারণ প্রযুক্তিক সহজলভ্যতা যেমন আছে তেমনি চলচ্চিত্র বিষয়ক জ্ঞান সেটাও
আগেকার পাটাতনের উপরে দাঁড়িয়ে এখন অগ্রবর্তী। কিন্তু ওই যে বললাম যে ব্যবসায়িক মন্দার ব্যাপারটা কিন্তু আছে, সেই অর্থে আমরা বলি যে চলচ্চিত্র এখন মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। এই তো পরিস্থিতি এখন। ব্যবসায়িক মন্দাটা তাহলে কেন হচ্ছে? যদি প্রযুক্তিগতভাবেও এগিয়ে যায় এবং পরিচালকরাও অনেক বেশি দক্ষ, যেটা আপনি বললেন, তাহলে কেন মন্দা ভাবটা আসছে? সেটা ব্যবসায়িক মন্দা, কারণ মানুষ সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র আগের মতো আর দেখছে না। এখন কেন দেখছে না সেটা যদি বিশ্লেষণ করি, যে এখন সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখাটা একটা প্রধানত বিনোদনের ব্যাপার। এখন মানুষের বিনোদনের মাধ্যম আরও অনেক বেড়ে গিয়েছে। শুধু কি বলবো যে টেলিভিশন এসেছে বা সেরকমই না, আমি বলছি যে চলচ্চিত্রই দেখার ধরন অনেক নতুন নতুন এসেছে। আপনি বলতে চাচ্ছেন যে চলচ্চিত্র যে দেখছে না হলে গিয়ে, সেটার জন্য আসলে শুধুমাত্র চলচ্চিত্রই দায়ী না, অন্যান্য অনেক কিছুই এটার সাথে সম্পৃক্ত। মানুষ চলচ্চিত্রই দেখছে, কিন্তু অন্যান্য নানান অনেক অপশন কিছু এসে গেছে, তাদের সামনে ইউটিউব চলে এসেছে। হ্যাঁ, ইউটিউব বলেন, ইন্টারনেটে ডাউনলোড করে দেখা যায়। এই কিছুদিন আগেও ডিভিডি খুব চলতো। এগুলো আসলে ঘটনাচক্রে বা ঐতিহাসিকভাবে এক একটা ঘটনা, এক একটা প্রযুক্তির বিবর্তন হয়েছে, সহজলভ্য হয়েছে, এবং এটার ইফেক্ট গিয়ে পড়েছে সিনেমা হলে। কারণ সিনেমা হলটা আগের মতোই আছে, আর আপনার অপশনগুলো আরও বাড়লো। ধরেন যে মিড 80s এসেছে ভিসিআর, ভিসিপি, এবং তারপরে আসলো স্যাটেলাইট টেলিভিশন, হ্যাঁ, তারপরে আসলো ডিভিডি, ইন্টারনেট, এগুলো ইউটিউব, এগুলো আছে। ফলে মানুষ এখন সিনেমা হলে গিয়ে বড় পর্দায় নট নেসেসারিলি যে সে ছবি দেখছে, সে ছবি দেখছে, আগের চাইতে বেশি পরিমাণেই দেখছে, কিন্তু ছোট পর্দায় বেশি দেখছে বা মানে অনলাইন থেকে দেখে নিচ্ছে। ফলে এটার ইফেক্ট গিয়ে পড়ছে আপনার সিনেমা হলের জন্য যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের। ব্যবসায়িক মন্দার কারণ এটা। আর এগুলো বহিস্থ কারণ। অভ্যন্তরীণ কারণ হলো যে আমাদের আমাদের সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটির জায়গায়ও তো সংকট ছিল এবং আছে। সেই সংকটটা আগে ছিল, কিন্তু আগে বোঝা যায়নি, কারণ তখন মানুষের আর কোনো অপশন ছিল না সিনেমা দেখা ছাড়া। কম ছিল সবকিছু। ধরেন যে আপনি সাহিত্য পাঠ করছেন আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, কিছু গান শুনছেন, এছাড়া 60-এর দশকে 70-এর দশকে মানুষের বিনোদনের আর কোনো অপশন ছিল না। কিন্তু এখন যেহেতু টেলিভিশন পর্দা, তার নানান ধরনের কম্পিউটারের পর্দা, আপনার ট্যাব, মোবাইল ফোন, নানাভাবেই সিনেমা দেখা যায়। ফলে যেইমাত্র অপশনগুলো এসছে, মানুষ হল থেকে মুখ কিছুটা হলেও সরিয়ে ফেলেছে, তখনই সংকটগুলো প্রকাশিত হলো যে এই ধরনের দর্শককে অ্যাট্রাক্ট করার মতো যথেষ্ট মেধাবী পরিচালক আমাদের নেই। আমি বলছি না যে মানে আগে খুব ভালো ছিল পরিচালকদের কোয়ালিটি আগে খুব ভালো ছিল, এখন দুর্বল, আমি সেইভাবে বলছি না। আমি বলছি যে আগের দুর্বলতাগুলো, মানে এটাকে বলা যায় যে বন্দি দর্শক, তারা বাধ্য হয়ে চলচ্চিত্র দেখতো এবং তাদেরকে ফিট করানোর মতো মোটামুটি মানের চলচ্চিত্র নির্মিত হতো। কিন্তু যখনই অন্যান্য অপশন আসলো, তাদের সংকটগুলো ধরা পড়লো। এই নতুন দর্শককে, নতুন ধরনের দর্শককে, যারা অন্যান্য দেশের চলচ্চিত্র দেখে একটা রুচিগত উন্নয়ন ঘটেছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার মতো যথেষ্ট মেধা আমাদের, তারা তুলনা করতে শিখছে। হ্যাঁ, শিখছে, এবং তারা যখন দেখছে যে আমাদের এখানকার ছবিগুলো ওগুলোরই এক ধরনের রেপ্লিকেশন বা অনেক ক্ষেত্রে নকল বা ব্যর্থ অনুকরণ, তখন আর সেই ছবি কেন মানুষ দেখবে? ফলে আমাদের নতুনভাবে ভাবতে হবে এই দর্শককে আপনি কিভাবে আপনার জায়গায় আসবেন। নট নেসেসারি যে সিনেমা হলে গিয়েই আবার সবাই সিনেমা দেখবে। নতুন ছবিটাও, সেটাও হয়তো নির্মিত হতে পারে ওই ছোট পর্দার জন্য। ওই ইন্টারনেটের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউশনের কথাও আজকাল বলা হচ্ছে। নেটফ্লিক্সে আজকে মানুষ ছবি দেখছে, তাহলে ওই দর্শকের কাছে আমাকে ওভাবেই যেতে হবে। এরকম নানা কিছু ভাবার অবকাশ আছে। অবশ্যই আপনি যেটা বললেন যে বিদেশি চলচ্চিত্র যেহেতু দেখার সুযোগ হচ্ছে, তুলনাটা চলে আসছে, সেটা হয়তো বা মেকিং এর দিকে কিংবা প্রযুক্তিগত দিক থেকে, কিন্তু গল্পের ক্ষেত্রে কিংবা বিষয়বস্তুর ক্ষেত্রে আমাদের দেশে যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে কি ধরনের থিম আমাদের দেশে হওয়া উচিত? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের মেকারদের আমরা প্রায়ই দেখি যে তাদের কাছে যখন নতুন চলচ্চিত্র নির্মাণ করতে চান, তারা আমার ছবিটা পপুলার হবে, বাণিজ্যিক হবে, অথবা আমার ছবিটা একটু শিল্পসম্মত হবে, এই দুইভাবে ভাবতে থাকেন। কেউ দুটোর সমন্বয় করতে চান। এখন এটা করতে গিয়ে ধরুন যে আপনি একটা পপুলার বাণিজ্যিক চলচ্চিত্র করতে চান, তাহলে আপনি কি বিষয়টা বেছে নেবেন? তো বাণিজ্যিক চলচ্চিত্র সবসময়ই তো একটু রিয়েলিটি থেকে একটু দূরে গিয়ে এক ধরনের কি বলবো যে অন্য ধরনের একটা রিয়েলিটি, যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, খুব
একটা স্পেকটেকল বা প্রদর্শন থাকবে, ঘটনার ঘনঘটা থাকবে, নাচ গানের লোকেশন ভালো এক থাকবে। ধরনের ফ্যান্টাসিতে নিয়ে হ্যাঁ, যাবে। এই যে আমাদের বাস্তবতা এবং সেই ফ্যান্টাসি, এই দুটোর যে একটা কানেকশন থাকতে হবে, সেই জায়গায় সমস্যাটা হয়। এটা অনেক সময় ডিরেক্টররা ধরতে পারেন এবং তারা তখন করেন কি, যে যে জায়গায় সফল হয়েছে, যেমন ধরেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলো পপুলার এবং সফল, এটা বোম্বেতেও অনেক ছবি রিমেক হয়, তো তারা করেন কি তখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র কপি করতে যান। তখনই সংকটটা শুরু হয় যে উপমহাদেশের একটা কমন কালচার থাকলেও আর প্রত্যেকটা দেশেরই ভিন্ন ভিন্ন নিজস্ব সংস্কৃতি আছে। তো ফলে আপনি ওটাকে এখানে একটু ট্রান্সলেট করতে হবে, আমাদের দেশের সঙ্গে একটু মিলিয়ে দেখতে হবে। সেই জায়গায় হয় না, কেমন যেন আলগা হয়, কেমন যেন মানে বাস্তবতা থেকে এত দূরে হয় যে মানুষ সেটাকে আর মানে পছন্দ করে না। হ্যাঁ, ফলে এই সময় এমন অনেক সময় দেখা যাচ্ছে শুটিংও হচ্ছে ওখানে, ক্যামেরা পার্সন ওখানকার, ইভেন এক্সট্রা ইত্যাদি তারাও ওখানকার, সব মিলিয়ে হয়তো হায়ার টেকনোলজি, হায়ার পারফেকশনের জন্য তারা যান, কিন্তু এই পপুলার সিনেমাটা আসলে মানুষ শেষ পর্যন্ত নিজের দেশের চলচ্চিত্র মনে করেন না আর কি। আসলে নিজস্বতাটা থাকতে হবে, নিজস্ব কপি থাকতে করার হবে। এবং প্রবণতা এক্ষেত্রে আমি একটা জিনিস যোগ করতে চাই, যে ধরুন যে আমাদের বাংলাদেশ, আমি একটা জিনিস দেখেছি, যদি দর্শকদের ধরেন আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি তো সিনেমা দেখছেন না, তাহলে কি ধরনের সিনেমা হলে আপনি দেখবেন, দর্শক তখন ভেবে চিন্তে বলেন সামাজিক ছবি হতে হবে। এখন এই সামাজিক ছবিটা কি? সেই সামাজিক ছবিটা কি 70-এর দশকে যে সামাজিক ছবি হতো, ধরেন যে ফারুক, ববিতা কিংবা রাজ্জাক কবরী কিংবা আলমগীর শাবানার যে ছবিগুলো হতো, এখন কি আপনি সেই ধরনের ছবি এখন দাঁড়িয়ে করবেন? কারণ আপনার সামাজিক বলতে আপনার সমাজটা কিন্তু পাল্টে যাচ্ছে ভিতরে ভিতরে। আমাদের শহরে অনেক পরিবর্তন এসেছে, গ্রামেও সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তো এখন সামাজিক ছবি বলতে আপনার এখনকার সামাজিক ছবি করতে হবে, মানে এইটা রিড করতে আমাদের পরিচালকরা ফেল করছেন আর কি। এই জন্যে সামাজিক ছবি করলেও এটা কেমন যেন পুরনো ধাঁচের হয়। আবার এই যে ঢাকা শহর, তার যে পরিবর্তনগুলো, এখানকার মানুষের, নাগরিকদের যে পরিবর্তনগুলো, নতুন অনেক অনুষঙ্গ এসেছে, একটা পোস্ট গ্লোবালাইজেশন ইফেক্ট আছে, এই জিনিসগুলো রিচ করতে পারছেন আমাদের ডিরেক্টর। আমার মনে হয় এই জায়গায় আমাদের পপুলার ছবি বানাই আর শিল্পসম্মত ছবি বানাই, আমাদের সমাজকে রিড করতে পারতে হবে, সেটা আমাদের ব্যর্থতা, পারছি না সম্ভবত। সব রকম চেষ্টার পরও দুটো বিষয় থেকেই যায় অন্যান্য দেশের সাথে তুলনা করতে গেলে, প্রযুক্তি এবং পুঁজির যে একটা ব্যাপার। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে আমাদের দেশের ডিরেক্টররা এটা থেকে পিছিয়ে আছেন, যে কারণে তারাও পিছিয়ে আছেন? প্রযুক্তির জায়গায় আমি যদি বলি যে আপনার কাছে টেকনোলজিটা যেটা আছে সোফার, সেইটা যে খুব পেছানো তা না, কিন্তু এই টেকনোলজিকে ব্যবহার করতে পারে মানে পার্সন বিহাইন্ড দ্য ক্যামেরা, কিংবা একজন ভালো সাউন্ডের লোক, ভালো কালার গ্রেডিংয়ের লোক, এগুলোতে আমাদের প্রচণ্ড সংকট আছে। এই জন্য যারা একটু ভালো কাজ করতে চান, কালারটা ভালো করতে চান, সাউন্ড মিক্সিংটা ভালো করতে চান, তারাই ভারতে গিয়ে বা থাইল্যান্ডে গিয়ে এগুলো কাজ করেন। সেই জায়গায় আমাদের তো এই সংকটটা আছে। মানে প্রযুক্তিটার সমস্যা না, সমস্যা হলো যে প্রযুক্তিকে ব্যবহার করার মতো স্কিল্ড পার্সোনাল নেই এবং অনেক ক্ষেত্রে ডেডিকেশনটাও প্রয়োজন, সদিচ্ছা যেটাকে বলে, সেটা তো বটেই। এখন আপনার যদি একটা ইন্ডাস্ট্রি চাঙ্গা থাকে, তখন এই ধরনের লোক প্রচুর তৈরি হয়। আমাদের যেহেতু দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে, মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে কোথায় যেন আটকে যাচ্ছে সব কিছু। কেউ প্রফেশন হিসেবে এটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে ভাবছে, হ্যাঁ, যেটার মানে চলচ্চিত্র, ধরেন টেলিভিশনে একজন যে কাজ করেন তার একটা বেতন আছে, কিন্তু চলচ্চিত্র যেমন অনেক মানে ব্যবসা হতে পারে, আবার পুরোপুরি লসে যাওয়ার একটা ঝুঁকি আছে। তো এই ঝুঁকিটা নিতেই আমাদের অনেকে ভয় পাচ্ছেন। এটা একটা জিনিস বলেছেন আপনি যে প্রযুক্তি আছে, আর পুঁজির ব্যাপারটা বলেছেন। পুঁজির ব্যাপারটা অবশ্যই আমাদের একসময় যারা রেগুলার প্রডিউসার ছিলেন তারা অনেকেই মানে সেক্টর ত্যাগ করে চলে গেছেন। নতুন কিছু প্রডিউসার আছেন, তারাও যে খুব ডেডিকেটেডলি এটা করছেন, আমি বলবো যে সেটা না। এইভাবে ঠিক চলচ্চিত্রের কতটুকু উন্নতি হচ্ছে আমার সন্দেহ আছে। ফলে আপনার লাগবে রেগুলার প্রডিউসার, যারা এটা একটা ডেডিকেটেডলি এই কাজটা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন, কিছু লস হবে কিন্তু এক সময় হয়তো আউটকাম আসবে, ভালো আউটকাম। সেই জায়গায়ও আমাদের সংকট আছে। অর্থাৎ এই সময়ের দর্শককে আকৃষ্ট করার মতো যে ধরনের, বিশেষ করে পপুলার সিনেমার জন্য আমি মনে করি না যে সব ছবিতে বিগ বাজেট লাগে। আপনার অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টস ছবিতে স্বল্প বাজেটে কিন্তু ভালো হতে পারে, কিন্তু সেটা তো দর্শককে পপুলার মানে প্রচুর দর্শক দেখবেন সেরকম
মানে টার্গেট সেগুলোর থাকে না। কিন্তু আপনি যদি একটা বিগ বাজেট ছবির কথা ডিজাইন করেন, সেখানে একটু এরকম বাজে খরচ হলেও কত গায়ে লাগবে না, সেরকম বিগ বাজেট ছবি আসলে হওয়া দরকার। যে সেরকম প্রডিউসার আমাদের দরকার, যে আপনার মানে আপনার সময় নিয়ে ভালো লোকেশনে গিয়ে ভালো একটা সেট নির্মাণ করে, কিংবা ভালো ক্যামেরা ব্যবহার করে, কিংবা ভালো কালার গ্রেডিং করে আপনি যখনই এগুলো করতে যাবেন তখনই খরচটা তো বাড়তে থাকবে। সেরকম প্রডিউসার রেগুলার বেসিসে আমরা পাচ্ছি না। কেউ কেউ আসছেন, একটা দুটো ছবি করে কখনো লাভের মুখ দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ফলে তারা আবার পেছনে চলে যাচ্ছেন। এইসব নানান সংকটে আমরা আছি আর কি। ট্র্যাডিশনাল যে চলচ্চিত্রের ধারাটা ছিল, বহমান ছিল, সেখান থেকে তারেক মাসুদের মতো যারা অনেক বড় নির্মাতা ছিলেন তারা একটু এসছেন, তারা বিকল্প ধারার একটা ধারা তৈরি করেছিলেন। তার মৃত্যুর পর আপনার কাছে কি মনে হয় যে সেই ধারাটা এগিয়ে নিয়ে যেতে পারবে পরবর্তী প্রজন্ম, নাকি আমরা থমকে যাব? তারেক মাসুদের মতো ডিরেক্টররা তারা আগে সমাজকে পাঠ করেন, বাস্তবতা, রাজনীতি এগুলোকে ভালো মতো গভীরভাবে অনুধাবন করেন, তারপরে চলচ্চিত্র নির্মাণ করেন। ফলে তাদের চলচ্চিত্র শুধুই বিনোদনের চলচ্চিত্র হয় না, এটা যেন একটা সময়কে, একটা কি বলবো, যে একটা সংস্কৃতি, একটা ইভেন দর্শনকে ডিল করেন। তো এই ধরনের বিষয় যখন আপনি চলচ্চিত্রের বিষয়বস্তু করবেন, তখন আপনি কিন্তু শুধু একটা ঘটনা বা একটা গল্প বলছেন না, এটা আসলে আপনার পুরো সমাজের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যাপারগুলো তুলে ধরছেন। তো এই ধরনের ডিরেক্টরদের মানে মানে কি বলবো, যে হঠাৎ মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়। যেমন জহির রায়হানের চলচ্চিত্র কিন্তু আপনি দেখবেন যে এটা সমসাময়িক শুধু না, আপনার আবহমান কাল একটা বাংলার সমাজ সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছে। আলমগীর কবিরের চলচ্চিত্র আপনি দেখবেন যে এটা শুধু বাংলাদেশ না, গ্লোবাল এবং বাংলাদেশের অনেক কিছুকে উনি তার চলচ্চিত্রে ধরার চেষ্টা করেছেন। যেমন তার চলচ্চিত্রে আছে যে নায়ক প্রোটাগনিস্ট তিনি প্যালেস্টাইন যুদ্ধ ফেরত, এরকম অনেক রাজনৈতিক ভাবনা চিন্তাও থাকে। এই ধরনের ডিরেক্টর কিন্তু সংখ্যায় কমই হবেন, হ্যাঁ, কিন্তু সেই ধারায় আমাদের অনেকেই কিছু কিছু কাজ করছেন, হয়তো অতটা ব্যাপকভাবে না পারলেও। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে জানার অনেক কিছু ছিল, অবশ্যই আমরা পরবর্তীতে আরও একদিন আমরা জানবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।